আসসালামু আলাইকুম। আমি সাথী। তো আমার দেশের বাড়ি দিনাজপুর। আমি এক ছোট ঘরের মেয়ে। বলতে গেলে বাবার কোনো সয় সম্পদ অর্থ কোনো কিছুই নেই। খুব ছোট ঘরে। আমরা দুই বোন এক ভাই। তো আমাদের বাড়িতে টুকটাক চলে, বাবা হালকা পাতলা কাজ করে, তবুও সংসার ভালোই চলে। কিন্তু এক সময় বাবা কাজ করে ঠিকই, কোনো ঘরে টাকা পয়সা আনে না। মা কি করবে বুঝতে পারে না। বাচ্চাকে নিয়ে কি করবে মার মাথায় ঢোকে না। তো এইভাবে নানার বাড়ি থেকে সবাই হেল্প করে চলে। তো আস্তে আস্তে এমন পর্যায়ে যে দাঁড়ায় বাবা ঘরে কোনো ইনকাম নিয়ে আসে না। তখন মা কি করবে বুঝে উঠতে পারে না। তখন আস্তে আস্তে এইভাবে মা চিন্তা করলো, সবার সাথে ব্যাপারটাকে শেয়ার করলো। মা কিছু দর্জির কাজ জানতো, সেখান থেকে নানির বাড়ি থেকে মাকে একটা সেলাই মেশিন কিনে দেওয়া হয়। সেটা দিয়ে মা সংসার টুকটাক চালায়। কিন্তু সেই উপার্জনটাও বাবা চুরি করে নিয়ে নেয়, আমাদেরকে চলার মতো প্রতিষ্ঠিত হতে দেয় না। এক সময় আমি লেখাপড়া করতাম, স্কুল যেতাম, কিন্তু স্কুলে ফিস দিতে পারতাম না। স্কুল থেকে আমাকে বলা হয়, তুমি স্কুলে আইসো না, তুমি যেদিন টাকা নিয়ে আসবে সেদিন স্কুলে আসবা। মাকে যা বলি, মা আজকে আমাকে স্কুল থেকে বের করে দিচ্ছি পরীক্ষার ফিসের জন্য। মা বলে, আমি কোথায় পাবো? তারপর বাবা আসে, বাবাকে বলি, বাবা কোনো জবাব দেয় না। তো কি করব, নিজে পড়ালেখা লাইফটাকে উপরে উঠাইতে গেলে নিজেকে কিছু কষ্ট করতে হবে, সেই বুদ্ধিটা মাথায় নিলাম। তো স্কুল যাওয়ার আগে কিছু কাজ করি মানুষের বাসায়, গ্রামের বাড়ি, কারো ধান কারো চাল যাবতীয় কাজ করে দিলে ওরা কিছু টাকা দেয়, কিছু খাবার দেয়, সেটা নিয়ে বাড়িতে যাই, গিয়ে আম্মুকে দেই যে আম্মু আজকে ওনার বাসায় কাজ করছি, এটা দিয়েছি। তারপরে আম্মু খুব কান্না করে, জড়াই ধরে। তারপরে স্কুলে যাই, এভাবেই চলতেছি। তো খুব ভালো চলতেছে, অনেক ভালো চলতেছে। তখন মা ভাবলো, এত কষ্ট করে ছেলে মেয়েদেরকে মানুষ করা যাবে না, কিছু একটা করতে হবে। সে চিন্তা করে মা ঢাকা আসলো। মা আমাকে বলে, আমি তোমার নানির বাড়িতে যাচ্ছি, তুমি বাসায় তোমার ছোটো ভাইটাকে নিয়ে থাকবো। আমি বড় বোন, মেজো বোনটাকে নিয়ে মা নানির বাড়ি যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পরে মা ঢাকা চলে আসে, আর আমি ছোট ভাইকে নিয়ে বাড়িতে যাই। তারপরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, পথের দিকে চাইয়ে রয়েছি, মা কেন এখনো আসে না। তারপরে একজনই বলে যে তোর মা ঢাকা চলে গেছে। আমি তো সেই কান্না। আমার মা, ছোট একটা ভাই, আমার ভাইয়ের বয়স তখন বেশি না, 3 বছর, খুব ছোট। মার জন্য কান্না করতেছি, কি করব বুঝে উঠতে পারতেছি না। এইদিকে বাবা বাড়িতে নাই। তারপরে সেই ছোট ভাইটাকে আমি আমার নিজের মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে আমার কাছে টেনে নিই। মা সাথে আমাদের কোনো কন্ট্যাক্ট ছিল না তখন। মা যখন চলে গেছে, বাবা বাড়িতে আসলো, বাবাকে জড়ায় ধরে কান্না, বাবা মা তো চলে গেছে, আমি এই ছোট ভাইকে নিয়ে কি করব। বাবা তখন কিছুই জবাব দিল না। বাবা নেশার তালে ছিল, কোনো কথা বলতেছিল না। তখন থেকে বাবা রাত্রি ঘুমালো, সকালবেলা উঠে বলছে তোর মা কোথায়। আমি বাবাকে বললাম, মা তো চলে গেছে। মা আমাকে বলে গেছে নানির বাড়িতে যাবে। সেখান থেকে শুনি মা নাকি ঢাকা গেছে। তো তারপরে মার সাথে বাবা কন্ট্যাক্ট করার চেষ্টা করে, পারে না। তারপর থেকেই আমার সেই ছোট্ট ভাইটাকে নিয়ে আমি ওকে লালন পালন করি। আমার সব কিছু লেখাপড়া ছাইরা আমি ওই ভাইটাকে নিয়েই পড়ে থাকি। সব সময় নিজের মায়ের আদর স্নেহ ভালোবাসা দিয়ে এই ছোট্ট ভাইটাকে আস্তে আস্তে বড় করে তুলি। তো এক পর্যায়ে দেখা যায় বাবাও ঠিক মতো আর বাড়িতে আসে না, আমি পুরো একা। এই একা অবস্থায় আমি কি করব বুঝতে পারতেছি না ছোট ভাইটাকে নিয়ে। তো দাদিকে বললাম, দাদি মা তো চলে গেছে, আব্বাও বাসায় আসে না, আমি এই ছোট ভাইটাকে নিয়ে কি করব। তখন পাড়া প্রতিবেশী যা আছে সবাই টুকটাক করে এই খাবার দেয়, এ চাল দেয়, এ ডাল দেয়, এভাবে চলতে থাকি। কয়েকদিন পর বাবা বাড়ি ফেরার পরে আমি বাবাকে বলি, বাবা মা তো চলে গেছে, তুমি যদি এরকম করো তাহলে আমরা কি করব। তাহলে এক কাজ করো, আমাদেরকে 2 ভাই বোনকে মেরে ফেলো, কারণ এত কষ্ট নিয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো।
তখন বাবা একটু জ্ঞানে আসলো। তারপর থেকে বাবা সুন্দর সংসারে টুকটাক করে কাজকাম করে, ঘরে বাজার টাজার আনে, আমি রান্না বান্না করে, ছোটো ভাই, বাবা, আমি খুব একটা সুখের ফ্যামিলি। একদিন হঠাৎ করে মার জন্য খুব মন খারাপ, মার কথা খুব মনে পড়তেছে, বোনের কথা খুব মনে পড়তেছে। নিজেকে আর আটকে রাখতে পারলাম না। বাবাকে বললাম, বাবা মার কথা মনে পড়তেছে। বাবা রাগারাগি করে কাজে চলে যায়। তখন দেখা যায় মার জন্য খুব কষ্ট লাগতেছে, কি করব বুঝতে পারতেছি না। মনে মনে ডিসিশন নিলাম, বাবা তো বাসায় নেই, এই সুযোগে আমি নানির বাড়ি চলে যাই। তারপরে দাদিকে গিয়ে বললাম, দাদি আমাকে 10টা টাকা দাও। দাদি বললো, 10 টাকা দিয়ে তুই কি করবি? বলছি, দাদি আমার না 10 টাকা লাগবে, তুমি দাও। দাদি আমাকে 10 টাকা দিল। আমি বলতেছি, দাদি আমি না আমার এক বোনের বাসায় যাব। তো দাদি আমাকে জিজ্ঞেস করলো, তোর বাপকে বলছিস? আমি দাদিকে বলছি, হ্যাঁ আমি আব্বুকে বলছি। তারপরে ওখান থেকে আমি আমার নানির বাড়ি চলে যাই। নানির বাড়িতে যে কান্না করে নানাকে বলি আমি মার কাছে যাব, আমাকে মার কাছে নিয়ে যাও। তো নানারা বলতেছে, তুই আসছোস, বস, তোকে নিয়ে যাব। সন্ধ্যা হতে লাগলো। বাড়িতে বাবা কাজ থেকে ফিরে দেখে আমরা বাড়িতে নাই। বাবা তো টেনশন চিন্তায় পাগল হয়ে গেছে, দৌড়ে চলে গেছে নানির বাড়িতে। আমি ভয়ে রুম থেকে বের হই না, আমি যাব না বাবার কাছে, আমি মার কাছে যাব। ছোট্ট ভাইটা সে বের হইলো, তাকে বাবা কোলে নিয়ে বলল, চল বাড়ি চল। আমাকে বলল, চল বাড়ি। বলছি, না আমি বাড়ি যাব না, আমি মার কাছে যাব। তো আমাকে বাবা আনতে পারলো না, ছোট ভাইটাকে নিয়ে চলে আসলো। আমি পরের দিনই মাকে নিয়ে মার কাছে আসার জন্যে নানাকে নিয়ে ঢাকা আসলাম। আসার পরে মার কাছে থাকলাম। থাকতে থাকতে এক সময় চাকরি নিলাম। তখন বয়স বেশি না, আমার বয়স 10 বছর। কি করব, ছোট একটা বোন লেখাপড়া করতেছে ঢাকা শহরে, মা একা চাকরি চলবে না। তখন নিজে নিজে ডিসিশন নিলাম আমিও চাকরি করব। আমি এত ছোট, আমাকে কে চাকরি দিবে? চাকরি দেওয়ার মতো কেউ নাই। তো আমি যে জায়গায় থাকতাম ওই জায়গায় খুব ছোট একটা ফ্যাক্টরি আছে, ওখানে ছোট ছোট লোকও নেই। তখন একজনকার মাধ্যমে আমি চাকরিতে জয়েন করি। করার পরে টুকটাক আমাদের সংসার আবার সেই ভালো চলতেছে, মা বোন নিজেকে নিয়ে খুব ভালো। হঠাৎ একদিন বাড়ি থেকে খবর আসে বাবা বিয়ে করছে আরেকটা। তারপরে মা বলল যে দেখ বাড়িতে যাব বেড়াইতে। আমি বললাম, কেন বাড়িতে যাব বলো? যে বাড়িতে যাব বেড়াইতে, চলো। সবাই মিলে বাড়ির দিকে গেলাম। বাড়িতে গিয়ে আমার মা আমাদের বাড়িতে ফিরে যায়। আমার সেই অনেক খুশি যে আমরা আবার মনে হয় সবাই আগের মতো এক হব। আমি মনে হয় আমার মা ভুল বুঝতে পারছে, আমার বাবার কাছে চলে আসবে, আমি সেই খুশি। তারপরে বাড়িতে গিয়ে দেখা গেল যে বাবা আরেকটা মেয়েকে বিয়ে করে। এই খবর পেয়ে মা নিয়ে আসছে আমাকে আবার আমার বাবার কাছে রেখে দেবে। তারপরে বাড়িতে আসার পর আমি যেটা দেখলাম সেটা হলো কি, বাবা যে মেয়েটাকে বিয়ে করছে সে সেম আমার বয়সী। সে অবিবাহিত একটা মেয়ে, বয়স আমারই মতো, ওনার মতো মেয়েকে বিয়ে করছে। সেটা দেখে আমি অবাক, আর সেও আমাকে দেখে অবাক। অবাক এক দৃশ্য যে আমার বয়সী তার একটা মেয়ে আসছে, আরও একটা মেয়ে আসছে এবং কি একটা ছেলে আসছে, কার ঘরে আসছে? মেয়েটা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে, একবার আমাকে দেখে একবার মাকে দেখে। মার কথা ওখানে না বাড়িয়ে মা বলতেছে, তুই এখানে থাক, আমি আসতেছি। এই বলে মা চলে গেল আমাকে রেখে। তার কিছুক্ষণ পর মেয়েটা খুব ভালো ব্যবহার করে আমার সাথে। মেয়েটা বলতে কি, আমার বাবা যে বিয়ে করছে আমার সৎ মা। তো মেয়েটার সাথে আমার খুব ভালো মিলে যায়, কারণ সেম বয়সী, খুব ভালো মিলে যায়। মেয়েটা আমাকে আদর করে খাওয়াই দেয়, গোসল করে দেয়, সব কিছু করে। কিন্তু মেয়েটার সাথে ছিলাম আমি একদিন। মেয়েটা আমাকে দেখার পরে, আমার মাকে দেখার পরে হয়তো ভয় কাজ করতেছে, কিন্তু সেটা সে প্রকাশ করতেছে না। তো তার পরের দিন আমাকে বলতেছে, তুমি তো আমার মেয়েরই মতো, যেহেতু তোমার বাবাকে আমি বিয়ে করছি, তুমি আমার মেয়ে,
তো চলো আমার বাবার বাড়ি থেকে ঘুরে আসি, মানে তোমার নানির বাড়ি থেকে ঘুরে আসি। আমি বললাম না, আমি তোমাদের বাড়িতে যাব না, আমি আমার নানির বাড়িতে যাব। তো বলছে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার নানির বাড়িতে যাও, তুমি আসার পথে তোমার এই নানির বাসা থেকেও ঘুরে যাইও। এই বলে আমরা বাসা থেকে বের হই। বের হওয়ার পরে আমি আমার নানির বাড়ি থেকে ঘোরাফেরা করে যখন ফিরে আসি, বাড়ির দিকে একবারে আসি, আমি আর ওই নানির বাড়িতে ঢুকি না। তো বাড়িতে এসে শুনি আমার ওই মাটা বাড়িতে আসছে, কিন্তু বাড়িতে আসছে আমার জুতা আমার ওড়না নিয়ে গেছিল, সেগুলো সব বেটের উপরে আছে, কিন্তু মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েটাকে খোঁজাখুঁজি মেয়েটাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। এক পর্যায়ে মেয়েটার বাড়িতে জানানো হলো, বাড়ি থেকেও কোনো কিছু বলা হলো না। তারপরে ওই যেই আর সেই, মেয়েটাও চলে গেল। আবার আমি আমার মতো ভাইকে নিয়ে, আবার সেই আব্বুকে নিয়ে, তো এরকম করতে করতে যেহেতু চাকরি জীবনে পা দিচ্ছি, বাড়িতে তো আর ভালো লাগে না। কিছুদিন থাকলাম বাবার সাথে, বাবাকে বোঝানোর চেষ্টা করলাম, যা করছো এখন চলো আমরা সবাই এক হই। কিন্তু বাবার এক কথা, আমি কখনো আমার নিজের গ্রাম ছেড়ে কোথাও যাব না। আর মার এক কথা, আমি গ্রামে আর ফিরবো না। তো তারপরে দেখা গেল কিছুদিন থাকতে থাকতে আবার ওই আগের মতোই মার কথা খুব মনে পড়ে। তখন মাকে ফোন করে মা আমাকে যে নিয়ে আসে, নিয়ে আসার পরে আমি চাকরিতে আবার জয়েন করি। তারপর জয়েন করার পরে আমার এক ছেলের সাথে রিলেশন হয়। ছেলেটা আমাদের লাইনের সুপারভাইজার ছিল, যেটাকে বলে লাইন শিপ। আর সে আমাকে কাজ শেখাতো। কাজ শেখানোর পরে সে আমাকে পছন্দ করতো। সে তখন বলতো না যে আমাকে সে পছন্দ করে। আমার এক ফুফু, মানে আমরা যে বাসায় থাকতাম ওখানে একটা ফুফু ছিল, ফুফু করে ডাকতাম। ওনার সাথে সবসময় টিটকারি মারতো, ফুফু আপনার ভাস্তিরে কি আমার সাথে বিয়ে দিবেন? একদিন বলল চলো আজকে সিনেমা দেখতে যাই। আমি বললাম আমি সিনেমা দেখতে যাব না। তো বলল কেন? যে সিনেমা কি আমি তো বুঝি না, কখনো গিয়েছি না, আমি একা যাব না। তখন সে তার এক বন্ধুকে বলল ওকে নিয়ে আমি সিনেমা দেখতে যাব। তো আমার এক বান্ধবী ছিল, ওর বন্ধুর সাথে সম্পর্ক। তো আমি আমার বান্ধবীকে বললাম এই ঘটনা, ও তো আমাকে সিনেমা দেখতে বলতেছে। তখন সে বলল যে তুই একা যাস না, আমি যদি যাই ওরা দুই বন্ধু যাবে, আমরা দুই বান্ধবী যাব, যদি হয় তাহলে আমরা দুজনেই যাব। তখন আমি তাকে বললাম যে দেখো আমি একা যাব না, আমার সাথে আমার বান্ধবী যাবে। বলছে আচ্ছা ঠিক আছে, আমার সাথে আমার এই বন্ধু যাবে। তখন আমি অফিস থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকি তার জন্য। সে আসার পরে আমাকে নিয়ে যায় সিনেমা হলে। সেখানে আমরা কতক্ষণ ছবি দেখি। দেখার পরে আমাদের অফিসের আরেক লোকের চোখে পড়ি আমরা। তো চোখে পড়ার পরে যেটা হলো আর কি, সে লোকটা বাড়িতে এসে আমার মাকে বলে দেয় যে আপনার মেয়েকে আজকে অমুক সিনেমা হলে দেখছি। মা আমাকে জিজ্ঞেস করে, আমি অস্বীকার করি, আমি কোথাও যাইনি। মা বারবার করে বলতেছে। তখন মার কাছে আমি বলি যে মা এরকম একটা ছেলে আমাকে পছন্দ করে, তার সাথে আমি সিনেমা। মা বলতেছে ঠিক আছে, কিন্তু মানুষই কি বলবে, তুমি হয়তো শুধু সিনেমাই দেখছো, মানুষ তো অন্য কিছু ভাবতেছে, এটা নিয়ে কানাঘুষা করতেছে। তখন আমি চিন্তায় পড়ে গেলাম কি করব। তারপর আমি ওই ছেলেটাকে ফোন দিয়ে বলি এই ঘটনা, আমাদেরকে সিনেমা হলে একজন দেখার পরে এটা আমার বাড়ির লোককে বলা হয়। তো সে তখন বলল দেখো তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করব, সমস্যা কি? তো আমি তারপরে মাকে দিলাম যে মা তুমি কথা বলো। মা কথা বললো। তখন মা বলল যে ঠিক আছে, যদি তুমি ভালোই তাকে বাসো তাহলে তোমার গার্জিয়ান নিয়ে আমার বাড়িতে আসো। সে কি করলো, তার গার্জিয়ানকে নিয়ে আমাদের বাড়িতে আসলো। যখন সে আসলো তার বাড়ির লোক দেখে বলতেছে মেয়ে তো খুব ছোট, এখন তো আর বিয়ে করা যাবে না। তখন আমার বাড়ির লোক বলল হ্যাঁ, আমার মা বলল যে হ্যাঁ মেয়ে তো ছোট, বিয়ে তো দেওয়া যাবে না, আর আমাদের হাতেও কোনো টাকা পয়সা নেই, আমরা ঢাকা শহরে নতুন,
আমরা এখন মেয়ে বিয়ে দিব না, আপনাদের যদি মেয়ে ভালো লাগে আপনারা নাকি ফুল পরাই রেখা যাইতে পারেন, মেয়েকে আমরা 3 বছর পর আপনাদের হাতে তুলে দেব। তো সেখানে ছেলের বাড়ির লোকেরা বলতেছে এখনকার যুগ জামানা ভালো না, যুগ জামানা ভালো না, আমরা মেয়েকে নিয়ে যেতে চাই, তোমরা কি বলো? তারপরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনাদের যদি পছন্দ হয় তাহলে কথায় আসে। তো সেখানে বিয়ের দিন তারিখ ফালানো হয়। ফালানোর আগে যা কথা হয় সেটা হলো তারা বলে যে তাদের ঘর এবং বর দুটাই সাজিয়ে দিতে হবে। আমাদের কোনো অর্থ সম্পদ নাই ঘর বা বর সাজানোর, তো আমরা সেটা তাদেরকে বলি যে আমরা কোনো কিছুই দিতে পারবো না, সব কিছুই দেবো যখন আমরা 3 বছর আমাদেরকে সময় দিতে হবে, 3 বছর পর আমরা মেয়ে তুলে দেওয়ার সময় সব কিছুই দেব। তখন তারা বলে না ঠিক আছে, আরেকটা উপায় আছে, সেটা বলবো? তখন আমার মা বলে হ্যাঁ বলেন। বলতেছে আমরা এখন মেয়ে নিয়ে যাব, কোনো কিছুই দিতে হবে না, শুধু একটু আয়োজন করেন, আর একটা শর্ত হলো মেয়ে বিয়ের পরে চাকরি করতে হবে। আমরা বলবো মেয়ে কন্টিনিউভাবে চাকরি করবে, মেয়েকে বসে থাক যাবে না। তখন মা বলল যে মেয়ে আমার এখন, কিন্তু যখন বিয়ে করে নিয়ে যাবেন তখন আপনাদের ঘরের বউ, আপনারা তাকে দিয়ে চাকরি করাবেন না কি করাবেন সেটা আপনাদের ব্যাপার। তারপরে দিন তারিখ ফালানো হলো। ফালানোর পরে আমার বাড়ি থেকে কিছু লোকজন ঢাকায় আসলো, আমাদের বিয়েটা ঢাকায় হয়। ওর বাড়ি থেকে কিছু লোকজন আসলো, আসার পরে বিয়ে দিল, বিয়ে করে গেলাম। অনেক সুখের এক ফ্যামিলি। ভাবতাম যে কখনো বাবার আদর কখনো মায়ের আদর একসাথে, বোঝার পর থেকে কারো আদরই পাইলাম না। যাক, বিয়ে হয়েছে, শ্বশুর আছে, শাশুড় আছে, দেওয়ার আছে, সবাইকে নিয়ে সুখের এক ফ্যামিলি। আমার হাজব্যান্ডের 3 ভাই, কোনো বোন নাই, খুব সুন্দর সুখের ফ্যামিলি। তো এর মাঝে কথা হলো আমার শাশুড়ি তার ভাই, আমার মামা শ্বশুর, তার মেয়েকে দিয়ে আমার হাজব্যান্ডের বিয়ের কথা ছিল। সেখানে আমাকে পছন্দ করে বিয়ে করার জন্যে আমার শাশুড়ি এটাকে মেনে নিতে পারে না। 2-1 দিন পর আমার উপর অত্যাচার করে, খুব ধরনের বাজে আচরণ করে, যে আমার বাড়ি থেকে কোনো টাকা পয়সা দেয় নেই, ফকিরের ঘরে মেয়ে আনছে, এটা ওটা বলে। কিন্তু আমাদের বিয়েটা হয় যখন, তখন সব কিছু বলেই নেওয়া হয়েছে। আমাদের বিয়েটা 3 দিনের ছুটিতেই হয়েছে। ছুটি শেষ আমি চাকরি করি। এসব ধরনের খারাপ বিহেভ করার পরে এক পর্যায়ে আমি আমার স্বামীকে বলি যে দেখো তোমার মা তো আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে, তুমি তোমাকে পছন্দ করে নিয়ে আসছো। তো সে কিছু বলে না, সে তার মতো যে কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে। এভাবেই চলতে আসছে। আমি যা টাকা বেতন পাই এবং কি আমার হাজব্যান্ড যা পায় সম্পূর্ণ আমরা শাশুড়ির হাতে তুলে দিই। সে আমার শাশুড়ি কখনো আমার হাজব্যান্ডকেও 10 টাকা দিয়ে বলবেন না যে এটা তোদের পকেট খরচ। আমরা খুচরা যা পাই আমার হাজব্যান্ড রেখে দেয়, কারণ আমরা একখানে খাই, কোনো পকেট খরচ হাত খরচ আমাদেরকে দেওয়া হয় না। এরকম করতে করতে তবুও আমার শাশুড়ির মনের মতো হতে পারি না। তখন দেখা গেল হতে পারি না, এইভাবেই চলতেছে। কিন্তু চলতে চলতে বিয়ের 1 মাস, যখন বিয়ের 1 মাস তখন আমি বাচ্চা কনসেপ্ট করি আমার বেবি পেটে। আমি বুঝতে পারি না ব্যাপারটাকে। হঠাৎ করে শরীর খারাপ করে, মাথা ঘোরায়, কিছু খাইতে পারি না। তখন আমার শাশুড়ি ব্যাপারটাকে বোঝার পরে আমাকে বলে যে দুধ খাওয়া দাদি পড়ছে না, আবার বাচ্চা পেটে, জামাইয়ের সাথে কিভাবে ঘুমাইতে হয় সেটাই এখনো জানে না, এই অবস্থায় আবার বাচ্চা পেটে। তো আমি বললাম যে আমি তো বুঝতে পারিনি এরকম হবে। সেটা আমার বাড়িতে আমি আমার মার সাথে শেয়ার করি। মা বলল যে যেটা হবার সেটা তো হয়েই গেছে, কি করবি, প্রথম বাচ্চা, একটু নিজের প্রতি খেয়াল রাখি। কিন্তু এখানে আমার শাশুড়ি কোনো মতোই বাচ্চাটাকে রাখতে দিবে না। তারপরে অনেক ধরনের ওষুধ পানি খাওয়ার সাথে মিশিয়ে দেয়, কিন্তু কোনো কাজে আসে না। হঠাৎ একদিন খুব অসুস্থ হয়ে পড়ি। তারপরে আমাকে মেডিকেল ভর্তি করা হয়।
ডাক্তার বলে যে গাছ থাকলে ফল হবে। এই বাচ্চাটাকে ওষুধ খাওয়াই এমন পর্যায়ে নেওয়া হয়েছে, বাচ্চাটাও বাঁচবে না, বাচ্চার মাও বাঁচবে না, তো গাছ থাকলে ফল হবে। তখন আমার বাড়ি থেকে সবাই চিন্তা করলো যে গাছ থাকলে তো ফল হবেই। আমার শাশুড়ি আমাকে এক মহিলা ডাক্তারের কাছে নিয়ে যায়, দাঁড়ায় থেকে আমার বাচ্চাটাকে নষ্ট করায়, 5 মাসের বাচ্চা। কিছুদিন অসুস্থ ছিলাম, তারপর সুস্থ হয়ে আবার চাকরিতে যাই, কিন্তু কিছুতেই আমার শাশুড়ির মনের মতো হয়ে উঠতে পারি না, সব সময় খারাপ আচরণ করে। তারপরের কথা বলি, আমার দেওর দুটা, একটা ছোট লেখাপড়া করে, আরেকটা চাকরি করে। তো আমার দেওর নাইট ডিউটি যখন করে, তখন বাড়িতে এসে 1 ঘন্টার বেশি সে ঘুমায় না কখনো। আমার বিয়ের পর থেকে আমি এটা দেখে যাচ্ছি। সেদিন আমার দেওর সারাদিন ঘুমাইতেছে, বিছানা থেকে ওঠে না, এবং কি আমার শাশুড়িও সারাদিন ঘরে আসে না। আমি একটা টেনশনে পড়ে যে কি হলো, কোনো কিছুই তো না, সব তো ঠিক ছিল, আজকে আবার আমার দেওর সারাদিন বিছানা থেকে উঠতেছে না, শাশুড়িও ঘরে আসতেছে না, কিছুই তো বুঝতেছি না। এটা মনে মনে বুঝি, বোঝার পরে আর কিছু বললাম না। আমার শাশুড়িকে ডাকলাম, আম্মা ঘরে আসেন, আমার তো ডিউটির সময় হয়ে যাচ্ছে। তখন আমার শাশুড়ি বলে, তুই খাওয়া দাওয়া করে ডিউটিতে চলে যা। আমি খাওয়া দাওয়া করে ডিউটিতে চলে আসছি। আসার পরে আমার ছুটি হয় 10টায়। আমার স্বামী আমাকে ছুটির সময় আনতে যায়। বাড়িতে এসে দেখি আমার রুমের অবস্থা এলোমেলো। তারপরে আমি বলি আমার স্বামীকে, আমি তো রুম গুছাই রেখে গেছিলাম, রুমের এই অবস্থা কি? সে আমাকে বলে যে দেখো, তোমার তো একটা ছোট দেওর আছে, ও তো ছোট মানুষ, কোনো কিছু বোঝে না, ও হয়তো রুমের এই অবস্থা করছে। তো আমি এটাকে আর বেশি কিছু না বলে, ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়ছি। তখন আমার শাশুড়ি চিল্লাপাল্লা করতেছে যে বউকে মারলে সব বের হয়ে আসবে। আমি তবুও বুঝতে পারি না বউকে মারলে সব বের হবে কি। তারপরে কিছুক্ষণ চিল্লাচিল্লি করে আমার দেওরের মানিব্যাগ থেকে 1000 টাকা চুরি হয়ে গেছে। তারপরে আমার শাশুড়ি বলে সেই টাকাটা নাকি আমি চুরি করছি। আমি তো রাত্রে ঘুমাই পড়ছি, আমি আর এত কিছু শুনিনি, আমার স্বামী শুনছে। শোনার পরেও কোনো কিছু জবাব দেয়নি। সকালবেলা কিছুদিন, তার পরের দিনই ঈদ, আমার স্বামী মাংস আনতে গেছে বাজারে 3000 টাকা নিয়ে। সেখানে এক ছিনতাইকারী আমার স্বামীর হাত থেকে টাকা এবং মোবাইল রাইখা দেয়। আমার স্বামী কি করবে বুঝতে পারে না, কান্না কান্না ভাব নিয়ে বাড়িতে আসে। আয়সা রুমে বসে, এদিকে তার মা চিল্লাপাল্লা করতেছে, এটা ওটা, বউ টাকা চুরি করছে, বউকে মারলে বউ শিকার যাবে। তো আমার স্বামীর এমনিই তো মন ঠিক নাই, কারণ রাস্তায় 3000 টাকা এবং একটা ফোন হাইজ্যাক করে নেওয়া হয়েছে। আমি ঘুমেই আছি, ঘুমের তালে আমাকে মারতে ধরছে। আমি তাকে বললাম, আমাকে এইভাবে মারতেছো কেন, আমার অপরাধ? আমার স্বামী বলে, তুই আমার ভাইয়ের পকেট থেকে টাকা চুরি করছ, তোর এত বড় সাহস কোথা থেকে আসছে? আমি বলি, দেখো আমি তোমার ভাইয়ের টাকা আমি চুরি করবো কি, আমি তার টাকাই দেখছি না, কিন্তু আমার শাশুড়ির এক কথা আমি নিচ্ছি। তারপরে আমার স্বামী আমাকে অনেক মারধর করে বাড়ি থেকে বের হয়ে যায়। আমার শাশুড়ি খারাপভাবে আচরণ করে, আবার আমার সাথে চিল্লা পাল্লা খারাপ ধরনের কথা, যে জামাইয়ের সাথে কিভাবে থাকতে হয়, শুইতে হয়, কয়বার থাকি, কিভাবে সকালে গোসল করি, সব কিছু আমাকে যখন বলে, তখন আমার কি বলা উচিত? তখন আমি আমার শাশুড়িকে উল্টা জবাব দিই, আম্মা আমি যদি আপনার ছেলের কাছে না শুই, তাহলে কি আপনি শুইবেন? আর আপনি যদি শুইতেন তাহলে আমাকে কেন আনছেন? আমি এই ধরনের একটা কথা আমার শাশুড়িকে বলি। এই কথাটা আমার দেওর শুনে, শোনার পরে আমাকে মারধর করে। হতে পারে আমি তার বয়সে ছোট, কিন্তু সম্পর্কে আমি তার বড় ভাবি। সে আমাকে অনেক অত্যাচার বা মারধর করে। আমার শাশুড়ি কিছুই বলে না, সেও মারধর করে বের হয়ে আসে। আমার শাশুড়ি চিল্লাপাল্লা করতেই আসছে। তো বিকালবেলা এরকম করতে করতে বিকাল হয়ে গেল। বিকালবেলা
আমার মা আমার ছোট বোনকে দিয়ে কিছু সেমাই, চিনি, মুড়ি এগুলো আমাদের বাড়িতে পাঠায় দেয় পরের দিন ঈদ। তো সেটা দেখে আমার শাশুড়ি আরও চিল্লাপাল্লা শুরু করে। সে তখন বলে যে আমি নাকি টাকা চুরি করে আমার মাকে দিয়েছি, সেই টাকা দিয়ে আমার মা বাজার করে আমার বাড়িতে পাঠাইছে। তো এই কথা শুনে আমি আমার শাশুড়িকে জবাব দিলাম যে আম্মা, হতে পারি গরিব ঘরের মেয়ে, কিন্তু মন এতটা ছোট না। এই কথা বলাতে আমার শাশুড়ি আমাকে, যেটাকে চামচ বলে, ভাতের চামচ, সেটা দিয়ে মারধর শুরু করে। আমার শরীরে প্রতিটা জায়গায় দাগ বাসে এবং কি কাইটাও যায়। তখন আমি সহ্য করতে না পারে বাড়ি থেকে বের হয়ে বোনকে নিয়ে আমাদের বাড়ি চলে যাই। মাকে যা বলি এই ঘটনা, আজকে আমাকে আমার শাশুড়ি মারছে, স্বামী মারছে এবং কি দেওর ধরেও মারছে। মা বলি কী জন্যে? মাকে সব খুলে বললাম। মা বলতে চল আমি এখন যাব। মা আমাকে নিয়ে আসে, সাথে আমার উকিল বাপু আসে। আসার পরে সব কিছু বিস্তারিত ওদের মুখে শুনলো। তখন আমার মা বলল, ঠিক আছে, আমার মেয়ে চোর, আমি মানি আমার মেয়ে চুরি করছে, ঠিক আছে, এর শাস্তি আমরা দেব। এখন আমি আপনার ছেলেকে এবং আপনার বৌমাকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই, আমার মা বলে। তো তখন আমার শাশুড়ি বলে, আপনার জামাই আপনি নিয়ে যাবেন না রাখবেন সেটা আপনার ব্যাপার। আমাকে ওখান থেকে আমার হাজব্যান্ডকে নিয়ে চলে আসা হয়। কিন্তু আমার উকিল বাপ যিনি ছিল, তিনি তখন কি করলো, ভালো একটা কবিরাজ ধরলো। ধরার পরে সেই কবিরাজের মাধ্যমে আমার স্বামী, আমার মা, আমি ওদের বাড়িতে যাই। যাওয়ার পরে কবিরাজের সাথে কথা বলে সব কিছু বিস্তারিত খুলে বলে কবিরাজ তখন আয়না পড়া দিল। আয়না পড়াতে কে টাকাটা চুরি করছে সব দেখা গেল। সেই টাকাটা আমার শাশুড়ি চুরি করছে এবং কি কোথায় রাখছে সেটাও আমার স্বামী সহ সবাই দেখলাম আমরা। তারপরে ওটা দেখার পরে আমরা বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আমার শ্বশুর বাড়িতে যাই। তখন আমার হাজব্যান্ডের চোখ খুলে গেল যে আমার বউ সম্পূর্ণ নির্দোষ। তখন আমার মা বলতেছে আমরা মেয়েকে সংসার করাবো না। আমার স্বামী হাতে পায়ে ধরে যে মানুষ তো ভুল করে, মানুষ মাত্রই ভুল হয়, একবার সুযোগ দাও। আমার বাড়ির লোক সুযোগ দিল, আমাদেরকে নিয়ে আলাদা হয়ে গেলাম। তো আলাদা হলাম, এক বাসায় ছিলাম না, আমরা অন্যখানে রুম ভাড়া করি, করার পরে ওখানেই থাকি। সুন্দর আমাদের সংসার চলে, স্বামীকে নিয়ে দুজনে চাকরি করি। এভাবে কেটে যায় 2-3 বছর। যাওয়ার পরে আমি আবার মা হতে চলি। আমি বাচ্চা পেটে নিয়ে 8 মাস পর্যন্ত অফিস করি। যখন পারতেছি না তখন অফিস বাদ দিয়ে দিচ্ছি। তখন আমার স্বামী চলতে পারতেছে না একা। আমার বাড়ি থেকে তাকে একটা অটো রিক্সা কিনে দেওয়া হয়। সেই অটো ডিউটি শেষে অটো চালাইয়ে আমাদের সংসার চলে। হঠাৎ করে তার যখন আমার বাচ্চা হওয়ার সময় হলো, তার মন মানসিকতা চেঞ্জ হয়ে গেল। আমার শাশুড়ির সাথে আবার যোগাযোগ করা শুরু করলো। আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে গালিগালাজ করে, আমার এই বাচ্চা আমি তাকে ছাড়া পৃথিবীতে আনতে পারবো না। আমার স্বামী বলে, তোর এই বাচ্চা হওয়ার সময় তোর পিছে আমি 1 টাকা নষ্ট করবো না, এতে যদি তুই মরেও যাস। আমি তখন সব সময় কান্না করি আর আল্লাহকে ডাকি, আল্লাহ আমার পৃথিবীতে আপন বলতে কেউ নাই স্বামী ছাড়া। আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে এমনভাবে দুনিয়াতে দিও যাতে একটা টাকা বা কারোর হেল্প লাগে না। তারপরে আমার বাচ্চা যেই মাসে হবে তার 3 দিন আগে, আমার বাচ্চা হওয়ার 3 দিন আগে আমার স্বামী ওর এক বন্ধুকে নিয়ে দিনাজপুর বেড়াইতে যায়, আমাকে এই অবস্থায় রাইখা। আমি একা একা ঘরে থাকতে পারতেছি না। মার বাড়িতে গেলাম, মার ওখানে যেয়ে থাকলাম। আসলো পরের দিন ঈদ। ঈদের পরে আমি সারাদিন খুব ভালো হাঁটাহুটা করলাম। আমার রাত 11টায় পেটে ব্যথা ওঠে।
মাকে বলি আমার জানি কেমন লাগতেছে। মা বুঝতে পারে আমার কেউ ছিল না, কিন্তু আমার আল্লাহ ছিল। আমার বাচ্চাটা, আমার ব্যথা হওয়ার সাথে সাথে আমার বাচ্চা হয়, এবং কি নর্মালে, এবং কি কোনো কষ্ট ছাড়াই পৃথিবীতে একটা বাচ্চা আমি জন্ম দিতে পারি। আমার মেয়ে বাচ্চা হয়। যখন আমার মেয়ে হয় তখন আমি আমার স্বামীকে খবর দেইনি। কিছুক্ষণ সময় আমার বাচ্চা হয়েছে নর্মালি, কিন্তু আমার খুব কষ্ট না হলেও আমার একটা কষ্ট হচ্ছে, আমার ফুলটা পড়তেছিল না। তখন রাত বাজে 12টা। এভাবেই অনেক চেষ্টা করার পরেও হচ্ছে না। তখন আমি স্বামীকে ফোন দেওয়া হয় যে মেয়ে হয়েছে এবং কি নর্মালি, কিন্তু তার একটা সমস্যা, তার ফুলটা পড়তেছে না, কি করা যাবে। তখন যে যেটা অপশন দিল সেটাই করা হলো, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। একটু কথা বলতে ভুলে গেছিলাম, সেটা বলি। আমি যখন ঢাকায় আসি কিছুদিন পরে আমার মাও আরেকটা বিয়ে করে নেয়। আমার এখানে সৎ বাবা, আমাদের সৎ বাবা, কিন্তু মা যখন বিয়ে করে, কিছুদিন আগের ঘটনা, মা যখন বিয়ে করে তখন আমার বাচ্চা পেটে। আবার সেই কথায় ফিরি, আমার বাচ্চাটা নর্মালি হলো, আমার স্বামীকে খবর দেওয়া হলো যে তোমার মেয়ে হয়েছে। সে কোনো খুশির কোনো স্প্রেড দেখালো না। না দেখার পরে আমার খুব কষ্ট হইতেছে, আমার ফুলটা পড়তেছে না। তখন মা কি করবে একা বুঝতে পারতেছে না, বাড়িতে কেউ নাই, মা আমি ছাড়া। আর আমার মা যে বিয়ে করছে বাবা ছাড়া কেউ নেই। তখন পাশের রুমের এক মহিলা আমার মেয়ের কান্না শুনে বের হয়ে আসছে যে আমার মেয়ে হয়েছে। ওনাকে আমার পাশে বসে রেখা দাই বেটি আনতে গেছে। আনার পরে সম্পূর্ণ ভালো, কিন্তু আমার হাজব্যান্ড আসলো না। সে 3 দিন পরে বাড়ি ফিরল। বাড়ি ফেরার পরে তার মুখে কোনো খুশি, কোনো আনন্দ নাই। সে প্রথম বাবা হতে চলছে, কোনো আনন্দ, কোনো খুশি নেই, বাচ্চাকে কলেও নেয়। তারপরে বলতেছে আমাকে কাপড় চোপড় গোছাও। কেন? বাড়িতে যাব। কোন বাড়িতে? আমাদের বাড়িতে যাব। তখন আমি বললাম যে তোমার মা এত অত্যাচার, এত কিছু করে, এই বাচ্চা নিয়ে আমি যাব, যে এখন বাচ্চা হয়েছে সব ঠিক হয়ে যাবে। এভাবে আমিও রওনা দিই আমার শ্বশুর বাড়িতে। যাওয়ার পরে আমার শাশুড়ি খুব খুশি বাচ্চা দেখে। মনে মনে ভাবলাম যাক, আমার মনে হয় কষ্টের দিন শেষ। কিন্তু খুশি তার বাচ্চা দেখে, আমাকে দেখে না। আবার সেই এক হয়ে গেলাম। এক হওয়ার পরে সম্পূর্ণ কাজ কাম যা রান্নাবাড়ি সব আমি করি। করার পরে 2-3 দিন খুব ভালো। তারপরে আবার সেই অত্যাচার। নর্মালে বাচ্চা হয়েছে, এমনিতেই তো ওষুধ পানি কোনো কিছুই খাইছে, অত্যাচার। এই রান্না বাড়ি ধান চাল যা আছে সম্পূর্ণ আমার উপর। একটু কাজে ভুল হলে বা একটু দেরি হলে আবার মারধর করে, এটা করে ওটা করে, চিল্লাপাল্লা করে। আমাকে বলে এই দুধের বাচ্চা রেখা, 1 মাসের বাচ্চা রেখা চাকরি করতে। তখন খুব শীত, কি করব বুঝতেছি না। চাকরির জন্যে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করি, কিন্তু কোথাও আমি চাকরি পাই না। এমন সময় কোনো লোক নিতেছে না, চাকরি হচ্ছে না। বাড়ি ফিরি, সারাদিন দৌড়াদৌড়ি করে, কাজ পাই না, বাড়িতে চলে যাই। যে বলে আম্মা আমার তো চাকরি হয় নাই, কোনো গেটেই লোক নিতেছে না। চিল্লাপাল্লা করে, সবার চাকরি হয়, তোর চাকরি হয় না? তুই কি চাকরি খুঁজতে যাস না স্যারাগুলোকে ফিল্ডিং মারতে যাস? আমি বলে আম্মা তাহলে এক কাজ করি, একদিন আপনি আমার সাথে যাইয়েন, আমি কি করি। আমি চিল্লাপাল্লা করে। তো এইভাবেই বেশ কিছুদিন চাকরি খোঁজা হয়, চাকরি পাই, চাকরি করি। বাড়িতে সংসারে বাচ্চা আছে, বাচ্চা সংসারে সব কাজ করে চাকরিতে যাই, আবার আসি, যাই আসি। এভাবে কিছুদিন পর খুব অত্যাচার করা ধরলো, আমি আর থাকতে পারলাম না। তোর মাকে বললাম আবার অত্যাচার করতেছে, আমার এখানে থাকা সম্ভব না। তখন আমরা আবার আলাদা হয়ে যাই। আলাদা হয়ে আমরা আবার যাই, যাওয়ার পরে দুজনেই চাকরি করি। তখন বাচ্চাকে রাখবে, বাচ্চা রাখার তো কেউ নেই, বাচ্চা রাখার কেউ নেই। আমার ছোট বোনকে মাকে বলি যে মা
ওকে আমার কাছে পাঠাই দাও, বাচ্চা রাখবো, আমরা চাকরি করবো। তবে আমাদের সুন্দর দিন যায়, চাকরি করতেছি দুজনে, বোন বাচ্চা রাখে। হঠাৎ করে একদিন আমি বেতন পাইয়া ওর হাতে সব টাকা তুলে দিই। বেতন পাইছি, ওকে সব টাকাই আমি দিলাম যে তুমি বাসায় যা বাজার করো, আমি ডিউটিতে আসছি। সে আমার টাকা পয়সা নিয়ে পালাই যায়, কোথায় চলে যায় জানি না। রাত্রে বাসায় ফিরি, ছোট বোনকে জিজ্ঞেস করি কিরে তোর দুলাভাই কোথায়, বলতেছে আমাকে তো বলে গেছে বাড়ি যাবে। তাকে ফোন দিই, তার ফোন বন্ধ। এরকম করে 3 দিন তার সাথে তার কোনো খোঁজ পাইতেছে না। পাগলের মতো সব জায়গায় খোঁজাখুঁজি, আমার বাড়ি শ্বশুর বাড়ি সব জায়গায় খোঁজাখুঁজি, তার কোনো খোঁজ নেই। তখন কি করব, আমার তো সব টাকা পয়সা নিয়েও চলে গেছে। আমি বাচ্চাকে দুধ কিনে খাওয়াবো কি, নিজেই কি খাবো, ঘর ভাড়া সব কিছু আমার উপর ফালাইতেও চলে গেছে। সবাই আমাকে চাপ দিতেছে, কোনো খবর পাই না। তখন আমি বেতন পাইলাম। বেতন পাওয়ার পরে যেটা হলো আর কি, ও যে মানুষের কাছ থেকে টাকা পয়সা ঋণ করে গেছে, সবাই আমাকে চাপ দেয়। চাপ দেওয়ার পরে আমি কি করব বুঝে উঠতে পারতেছি না। তখন আমি যেটা করলাম আর কি, যে 1 টাকা পাইতো তাকে হাফ কিছু দিতাম, আর কিছু দিতাম না। বলতাম যে দেখেন ও তো আমাকে ছেড়ে চলেই গেছে, ওর কোনো খবর নাই। আমি তো আপনাদের কাছে 10 টাকার জন্য কখনো যাইনি, যে গেছে তাকে আপনারা বলেননি, আমাকে এখন বলতেছেন। তো আমার যেটা সামর্থ্য সেটা নিয়েই খুশি থাকেন। সবাই খুব খুশি হলো আমার ব্যবহার দেখে, যে যে 2 টাকা পাইতো তাকে আমি 1 টাকা করে দিচ্ছি, দিয়ে সবার কাছে মাপ রাখছি। আমি ওখান থেকে চলে আসি। আসার পরে স্বামীর সন্ধান পাই, সে চিটাগাং, সেখানে আমি যাই। যাওয়ার পরে এভাবেই তার সন্ধান পাইলাম। পাওয়ার পরে ওখানে আসি বেশ কিছুদিন। আসার পরে আবার আমরা ঢাকা চলে আসি। তখন আমার শাশুড়ি ফোন দিয়ে বলে যে যা হবার হয়ে গেছে, বাচ্চাটাকে যেন আমি আমার শাশুড়ির কাছে রাখি। তো আমার বাচ্চা তো বুকে দুধ খায় না, ছোট, বাহিরের কিছু খাবার খাওয়াই। তো ও বললো যে দেখো বাহিরের খাবার যেহেতু খায় তাহলে মার কাছে দিয়ে আসো। দিয়ে আসলাম। দিয়ে আসার পরে দূরে থাকি, আমার শাশুড়ি বুঝতে পারলো যে ভুলগুলো সব তার ছিল। আস্তে আস্তে আমাকে ভালোবাসতে ধরলো, অনেক ভালোবাসে, অনেক আদর করে। তো আমাদের সে দুজনে চাকরি করি। হঠাৎ খুব সুন্দর সংসারের মধ্যে একটু ঝামেলা। একটু ঝামেলা বলতে হঠাৎ করে একদিন কি বলবো, হঠাৎ করে একদিন আমার নাইট ডিউটি, আমার স্বামী বাইরে গেছে। তো তার বন্ধু বান্ধব, বন্ধু বলতে 2-3টা বন্ধু, এক বন্ধু বলতেছে 1000 টাকা দিয়ে যে দোস্ত এই টাকাটা তুই ওই বন্ধুর কাছে দিস। আমার যা হাজব্যান্ডকে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি তো যাইতেছি, আমাকে দিয়ে দে, আমি নিয়ে দিয়ে দেবো। বলতেছে আচ্ছা ঠিক আছে ধর। ওকে 1000 টাকা দেয়, সে নিয়ে যায় দোকান পাড়ে তার বন্ধু বান্ধবের কাছে। তার বন্ধুকে নিয়ে যায় 500 টাকা দেয়, দিয়ে বলে 500 টাকা আমার হাতে টাকা নেই। তখন তার বন্ধু তাকে বলে 500 টাকা দিব, কিন্তু একটা কথা আছে। কি কথা? 500 টাকা দিব 5 মিনিটের জন্যে, তোর বউটাকে কি আমাকে দিবি? তো দর্শক, এই কথার মাঝে আমার স্বামীর কি করা উচিত? সে কোনো কিছু বিক না করে সে বলল আচ্ছা ঠিক আছে দিব, 500 টাকার জন্য 5 মিনিটের লেগে দিব। তখন তার পাশে আরও 2-3টা বন্ধু আছে, ওরা বলতেছে ও যদি 500 টাকা দেয় 5 মিনিটের লেগে, তাহলে 2 মিনিটের লেগে আমি 200 টাকা দিই, 2 মিনিটের লেগে আমারে দিও। ও বলতেছে 1 মিনিটের লেগে আমারে দিও। তখন 3 থেকে 4টা ছেলে নিয়ে বাড়িতে আসে। একটা আমাদের বাড়িওয়ালা ছেলে ছিল, আর 2টা ওর বন্ধু ছিল, আর ও ছিল। আসার পরে আমি খাইতেছি, আমার ডিউটির সময় হয়ে যাচ্ছে, আমি খাইতেছি। তো সে দরজায় ডাকে, আমি দরজা খুলি খাওয়া অবস্থায়। তো সবাইকে বললাম কি অবস্থা, সবাই ভালো আছেন, বসেন। সবাই বসলো, আমি কিন্তু খাইতেই আছি। এর মধ্যে আমার স্বামী বলতেছে বন্ধুটাকে যে 5 মিনিট। আমি 5 মিনিট কি বুঝতে পারি না। তো বলতেছে তুই বস, আমি আসতেছি। এই বলে আমার স্বামীও একটা ছেলেকে ঘরের মধ্যে দিয়ে বাইরে দিয়ে দরজা মাইরা দেয়। যখন দরজা মারে তখন আমি আচমকায় ভয় পেয়ে যাই, এটা কি হলো?
তখন আমি বুঝতে পারি যে নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। তো আমি কিন্তু খাওয়া অবস্থায়, ছেলেটার নাম ছিল সুজন, তো আমি বললাম সুজন ভাই খাবেন নাকি? ছেলেটা কি করলো, আমার হাতে ভাতের প্লেটটা কায়রা নিয়ে টেবিলে রেখে আমার জড়াই ধরলো। তখন আমার মনে আরও ভয় ঢুকে গেল, এটা কি হলো, এখানে আমার স্বামী ছিল, এটা কি হলো। তো দর্শক শ্রোতারা, আমি বলতে চাই একটা কথা, আগের যুগে লোক বলে যে খাইলে যার যায় না শুইলে যার যায়, এমন আমার জীবনের লাইফ স্টোরি। হয়তোবা খারাপ কিছু না হলেও উনি আমার সাথে জড়াজড়ি পাড়াপাড়ি করছে 5 মিনিট, কিন্তু অন্য কিছু করতে পারিনি। তখন বাইরে থেকে আমার স্বামী দরজা টুকা দিয়ে বলতেছে, কিরে 5 মিনিট হয়ে গেছে এখনো কি করিস, দরজা খোল দরজা খোল। কিন্তু ছেলেটা আমার সাথে জড়াজড়ি পাড়াপাড়ি করতেই আছে, আমি নিজেকে রক্ষা করার জন্য জড়াজড়ি পাড়াপাড়ি যেটা হয় আর কি হচ্ছে। তখন ছেলেটা উঠে দরজাটা খুলে বের হলো। আমি অবাক চোখে আমার স্বামীর দিকে তাকিয়ে আছি, মানে মুখে কোনো জবাব নেই, কি বলবো ওকে, চোখে পানি টলমলো, মুখে কোনো জবাব নেই। হাত, ভাত মাখানো হাত, ছুটা হাত, কি করবো বুঝতে পারতেছি না। হাতটা আস্তে করে ওয়াশরুমে যে হাতটা ধুইলাম, ধোয়ার পরে ভিতর দিক দিয়ে আমি দরজাটা লক করে দিই। এটা কি হলো, একটা স্বামী একটা ওয়াইফকে আরেকজনের হাতে তুলে দিতে পারলো, অবাক চোখে। তখন রুমে এসে যখন ভিতর দিয়ে দরজা লক করে দিই, এই জীবন রাখবো না, এই জীবন আমি রাখবো না, কারণ আমি চাকরি করে ভাত খাই, সম্পূর্ণ টাকা আমি তার হাতে তুলে দিই। কিন্তু সে আজকে টাকার জন্য এটা করলো, সে আমাকে বলতে পারতো যে আমার এত টাকা দরকার ছিল, আমি ম্যানেজ করে দিতাম, কিন্তু সে তো এটা বললো না, সে আরেকটা ছেলে এনে আমার কাছে দিল, এটা সে কী করলো, আমি এই জীবন রাখবো না। আমি তখন ফ্যানের সাথে উন্নাবাদি গলায় দড়ি দিয়ে মরে যাব। সে বাইরে থেকে ডাকতেছে, দরজা খুলো দরজা খুলো, পাশের রুমে লোক বুঝতে পারে। তখন আমি দরজা খুলি না, আমার জানালা খোলা ছিল, আমি তো সম্পূর্ণভাবে প্রস্তুতি, আমি গলায় দড়ি দেব। এই মুহূর্তে বাসার সব ভাড়াটিয়া মিলে জানলা দিয়ে আমার দরজা খুলে আমাকে বাঁচে। তখন আমি বলি আমি জীবন রাখবো না, কার জন্য রাখবো, আজকে যে স্বামীকে ভরসা করে আজকে এত দূর, এত কষ্ট এত দুঃখ সহ্য করে এত দূর, সে কিনা আজকে অন্য একটা ছেলে ঘরে তুলে দিল, সে যে 2 দিন পরে আমাকে মাইরা ফালাইবো না, এর কোনো কি গ্যারান্টি আসছে? তখন এই কথা বলে আমি বের হয়ে যাই, সবাই আটকানোর চেষ্টা করে। তখন আমি বললাম যে না, আমাকে আটকাইতেছো কেন, আমার তো ডিউটি আছে। আমি তখন ওটাকে মনের মাঝে যে লুকাই রাখছি এটাকে কাউকে বুঝতে দিলাম না। আরে ভাই, যেটা হবার হয়ে গেছে, আমার ডিউটি আছে, আমাকে এই ডিউটিতে যাইতে হবে। তখন আমি ডিউটিতে চলে যাই। যাওয়ার পরে আমি অফিসে ঢোকার পরে খুব কান্নাকাটি করি, কোনো কাজ কাম করি না, মানে এক কথাই বারবার মনে পড়তেছে, এটা কি হলো, আমার স্বামী আরেকটা ছেলে এনে ঘরে তুলে দিল, এটা কি হলো, এটা কি হলো। তারপরে ও যখন এই কাজটা করে, কিছুক্ষণ পরে রাত্রে নেশা করে, নেশা করার পরে খুব অবস্থা টাইট, আমাকে অফিসে ফোন দেয় যে আমার স্বামী কি জানি একটা খাইছে, অবস্থা খুব খারাপ, আসার জন্যে। রাত 2টা বাজে, আমাকে অফিস থেকে ছাড়ে না, মেয়ে মানুষ কীভাবে ছাড়বে। তখন বাসার মালিক আরও 2-1টা লোক অফিসের গেটে যায়, আমাকে ছাড়ার পরে আমি বাড়িতে এসে দেখি এই অবস্থা, কিছু বলি না। 2 দিন পরে আমি আমার শাশুড়িকে বলি যে দেখেন আম্মা, জীবন তো অনেক কষ্ট দুঃখ সহ্য করে আসছি, ছোটোবেলা থেকে কষ্ট করতেছি, এটা তো আপনারা সব জানেন, কারণ আপনার ছেলেকে নিয়ে কষ্ট করতেছি, চাকরি করে ভাত খেতেছি, আপনার ছেলে কি করছে জানেন, কি করছে, একটা ছেলে এনে ঘরে তুলে দিছে। আম্মা দেখেন, আমি অফিস করি, অফিসে যাওয়া সব মানুষ আমার দিকে তাকাই দেখে বলে যে জামাই ঘরে তুলে দিছে, আমরাও 500-1000 টাকা দিব না, আমগরও একদিন দিয়েন। আমার কেমন লাগে আম্মা বলেন, আমি এখন কি করব? আমার শাশুড়িও কোনো কিছু বলল না। তারপরে আমি আমার মাকে বলি যে মা এই ঘটনা, মা বলতেছে তুই বাড়িতে আয়। বাড়িতে গেছি বাচ্চাটাকে নিয়ে, মার কাছে বাচ্চাটাকে রাইখা আমি অন্য আরেক জায়গায় চলে যাই ওর কাছ থেকে, ওখানে যে আমি চাকরি করি। তখন সে আমাকে ফোনে গালিগালাজ করে, পরে আমি সব কিছু তাকে বললাম যে দেখো, ভুল মানুষ মাত্রই করে, যেটা করছো সেটা, আমি ওটা নিয়ে কিছু বলতেছি না, কিন্তু তুমি যেটা করছো আমার কাছে হয়তো বা মাপ চাইছো, আমি মাপ করে দিছি, কিন্তু মানুষের চোখে তুমি অপরাধী।
মানুষের চোখে আমি খারাপ। আমাকে সবাই বলে যে জামাই 500 টাকার জন্য যদি একটা ছেলে তুলে দিতে পারে, আমরা 1000-1500 দিব, আমাদেরকেও দিও। আমার এগুলো শুনতে ভালো লাগে না, আমি চলে আসছি। তুমি যদি আমাকে চাও তাহলে তুমি আমার কাছে চলে আসো, ঠিকানা দিই। সে কখনো আসবে না, সে আমার কাছে আসবে না। তখন না আসলে আর কি করা যাবে? আমি চাকরি করতেছি, চাকরি করে ভাত খেতেছি। হঠাৎ একদিন ও বলে যে আমরা এক হয়ে যাব। তাই আমি তাকে বললাম যে আচ্ছা আমি ঠিকানা দিচ্ছি, তুমি আমার ঠিকানা অনুযায়ী আসো। সে আসলো, আসার পরে দেখা হলো, কথা হলো, পরিচয় হলো সবার সাথে। ওকে আমি বললাম চাকরি তো করো, তুমিও করো আমিও করি, তাহলে তুমি আমার এখানে চলে আসো, ওই জায়গাটা ছাইড়া দাও। সে বললো আচ্ছা ঠিক আছে, আমি বেতন পাইলে চলে আসবো। কিন্তু সে আমাকে এই কথা বলে গেল, যাওয়ার পরে বলতেছে আমি নাকি ভালো না, খারাপ, আমার কাছে সে আসবে না। তার মনটা চেঞ্জ হয়ে গেল আমার কাছ থেকে যাওয়ার পরে। তখন আমি বাড়িতে গেলাম, বেতন পেয়ে বাড়িতে গেলাম বেড়াইতে। মা বলতেছে এভাবে কতদিন থাকবি, হয় বাদ করে দে, না হলে কাছে নেই। তখন আমি বললাম আমি তো ওকে আসতেই বলতেছি, ও তো আসে না। তখন ওকে ফোন দেওয়া হয়, আসবে না। 1 দিন 2 দিন 3 দিন বোঝানোর পরে সে আমাদের বাড়িতে আসলো। আসার পরে সে বলতেছে আমাকে নিয়ে সংসার করবে না। তখন আমার বাড়ি থেকে বললো করবে না যেহেতু, তাহলে বাদ করে দাও। তখন আমি বললাম আমার একটা মেয়ে আছে, আমি ওর সংসারই করব, আমি ছাড়ব না। সবাই বোঝানোর পরে ও বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে নিয়ে আর আমি ঢাকা যাব না, ওকে নিয়ে আমি দিনাজপুরেই থাকবো। তখন আমার বাড়ির লোক আরও খুশি হলো। ঠিক আছে, আমাদের মেয়ে জামাই দিনাজপুরে থাকবে, এটা তো ভালো কথা। তখন দিনাজপুরে আমাকে রুম নিয়ে দিল আমার মা ভাড়া, ওকে কাজ ঠিক করে দিল। ও কাজ করতেছি, কিন্তু ঠিকই কাজ করে, কাজ ঠিকই করে, কিন্তু টাকা পয়সা কী করে কোনো হিসাব দেয় না আমাকে, আমাকে কোনো হিসাব দেয় না কি করে না করে। কিন্তু সবাই দেখতেছে সে অনেক ভালো কাজ কাম করতেছে। আমাকে বলে কি রে তোর জামাই তো অনেক ভালো, ঢাকা শহরের ছেলে গ্রামে এসে কাজ করে খাইতেছে, খুব ভালো কথা। কিন্তু সে কাজ করে নিজেরটাই চালাইতে পারতেছে, ঘর চালায় না, এভাবেই চলতেছে টুকিটাকি। একদিন ঘরে চাল নেই, আমি তাকে বলি চাল নেই, কিন্তু তার পকেটে ঠিকই টাকা ছিল। সে চাল নিয়ে আসলো না, না আসায় তার ফোনটা ওই সময় নষ্ট হয়ে যায়। সে চাল না নিয়ে এসে ফোন ঠিক করে। তখন আমি মার কাছ থেকে 2 কেজি চাল নিয়ে রান্না করি। রান্না করার পরে বলি যে মা একটা লোক ভিক্ষা করে, উনি চাল বিক্রি করে, হয়তো কিছু টাকা কম পাওয়া যায়। মাকে বললাম যে মা ওই লোকটাকে বলে দেখো তো চাল আছে নাকি, আমার তো ঘরে চাল নেই। মা কথা বলছে, বলার পরে আমাকে বলতেছে আমি তো কথা বলছি, চাল নিবি না? আমি বললো কীভাবে চাল নেব, টাকা তো নাই। ও না জামাই না কাজ করলো, টাকা নেই মানে এটা কি বলিস? কাজ করলো, মোবাইল ঠিক করছে 1200 টাকা দিয়েও, 1200 টাকা দিয়েও মোবাইল ঠিক করছে। ও ঘরে চাল আনছে না। মা তাকে ডাইকা বললো তোমার কি মোবাইলটা ঠিক করা খুব দরকার? ও বললো হ্যাঁ আমার মোবাইল ঠিক করা খুব দরকার। তখন মা বললো যে তুমি মোবাইলটা ঠিক না করে তুমি এই মুহূর্তে 10 কেজি চাল ঘরে এনে ফেলাই রাখতা, কারণ এখন বৃষ্টি বাদলের দিন, কাজ কাম হয় না, হয় না, তুমি তা না করে তুমি মোবাইল ঠিক করলে। সে আমার উপর খুব রেগে যায়, আমি নাকি আমার মার কাছে বিচার দিতে গেছি। এরকম করে 2 দিন আমার সাথে খারাপ আচরণ করে। তখন আমাকে সে বলে যে খাইলে খাবি, না খাইলে নাই, বাদ করে দিবি একবারে। আমি যখন কামাই করতে পারবো, খাওয়াইতে পারলে আমার কাছে থাকবি, আর আমি যদি খাওয়াইতে না পারি আমার কাছে থাকবি না, এরকম ধরনের কথা বলে। তখন কি করব বুঝতে পারি না। সে তার সাথে আমি একটু খারাপ আচরণ করি, যে বলি তাহলে তোর মতো জামাই আমার দরকার নেই, অনেক কষ্ট দিছস, তুই আমাকে কাজ করতে দিবি না, আবার কাজ করে খাওয়াই দেবো পারবি না, তাহলে তোর মতো জামাই তোমার দরকার নেই। তো যাই হোক, সে বলল যে তাহলে একবারে বাচ্চাত করে দে। আমি বললাম না, আমি তো বাচ্চা এত সহজে করব না, বললেই হলো তুমি তোমার মেয়েকে নিয়ে এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাও।
তখন সে কাপড় চোপড় গুছায় আমার মেয়েকে নিয়ে চলে আসে। খবর পাই আমার মামা শ্বশুরের বাড়িতে গেছে। হ্যাঁ, আমি তখন ভাবলাম যে যেহেতু রাগ করে গেছে চলে আসবে, কিন্তু সে আসলো না। না আসার পরে সে ওইখান থেকেই ঢাকা চলে গেল। তখন আমার বাড়ির লোক বলতেছে, তুই এখানে থেকে কী করবি, তাহলে তুইও ঢাকা চলে যা। তখন আমি কি করব, আমিও ঢাকা চলে আসছি। আমি ঢাকা আসার পরে কাজ করতেছি, কাজ করে খাইতেছি। তো আমি তাকে এখনও ফোন দিই, সে ফোন রিসিভ করে না। এমনকি আমার বাড়ি থেকে কেউ ফোন দিলে আমার মেয়েটার সাথে কথা বলতে দেয় না। সে যে রাগ করে বাড়ি থেকে গেল, একদিন যে তার মামার বাড়িতে ছিল, তার উচিত ছিল আমার কাছে ফিরে যাওয়া। সে সেটা না গিয়ে চলে গেছে। যাই হোক গেছে, আমিও ঢাকায় আছি, যে দুজন দুই জায়গায় এখন বর্তমানে। কিন্তু আমরা যাতে আবার মিলে যেতে পারি, আবার এক হতে পারি, এই জন্যে আপনাদের কাছে আজকে আমার জীবনের গল্প শেয়ার করা। আমার ছোটোবেলা থেকেই জীবনটা কষ্টের। আমি ওকে ভালোবেসে বিয়ে করছি, আমি ওকে ভালোবাসি, সারা জীবন বাসবো। দর্শক শ্রোতারা আমার জন্য একটু দোয়া করবেন, আমরা যাতে আবার এক হতে পারি, আমাদের সুখের যাতে একটা সংসার হয়। এখন কিন্তু আমরা দুজন দু জায়গায় আছি, দুজনের সাথে দুজনের কোনো সম্পর্ক নাই।